দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। সম্প্রতি লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহ বাংলাদেশিদের, এমন ধারণা আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের। এর আগে ৩০ জানুয়ারি এম্বাসি অব বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেজে জানানো হয়, উপকূলে অন্তত ২০টি মরদেহ ভাসতে দেখা যায়। এসব মরদেহের সাথে কোনো নথিপত্র ছিল না। এসব হতভাগ্যকে আজদাদিয়া এলাকায় দাফন করা হয়েছে। রেড ক্রিসেন্ট বলছে, মরদেহগুলো বাংলাদেশিদের হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। ষড়যন্ত্রকারীরা বসে নেই, নানান দাবি দেওয়ার নামে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি একমাত্র দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তারেক রহমান বলেন, এ দলের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড় ও গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ সময় ছাত্রদের অযথা সংঘাতমূলক কোনো বক্তব্য রাজনীতিতে না আনার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি স্বাগত জানান ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগে। এদিকে কুমিল্লার ঘটনাকে শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করে নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, যুবদল নেতা হত্যার ঘটনায় মানুষ হতাশ হয়েছে। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তৌহিদুরের মরদেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে। পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর। নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন। স্বজনদের অভিযোগ, হেফাজতে মারধর করা হয়েছে তাকে। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আড়াইটার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, তাল্লাশি করবো, করেন তাল্লাশি। আমি বলছি আমার মোবাইলগুলো কেন নিয়ে গেছে, এই সেনাবাহিনী। ২১-এর হার না মানা চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়েই বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, ২১ মানে হার না মানা, ২১ মানে জেগে ওঠা। সেই চেতনাকে সঙ্গী করেই গণ অভ্যুত্থানের অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই।
এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আদর্শ ও নেতৃত্ব পরিবর্তন না করলে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই। নিজস্ব ভোট ব্যাংক যাই থাকুক না কেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যও আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে না দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে এই রাষ্ট্রবিজ্ঞানী। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়েও অসন্তোষ আছে তার। প্রয়োজনে এই বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আলী রিয়াজ। একটা ফৌজদারি ব্যবস্থা আছে এই দেশে। আমি যদি হত্যা করে থাকি, কেউ যদি হত্যা করে, তার বিচার হতে হবে না, আদর্শ পরিত্যাগ করতে হবে। এই পরিবারের কারণে আপনি দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সংগঠনের ভেতর বাইরের দেশ রাষ্ট্র সব একাকার করে দেশ লুটপাট করেছে। এদেরকে আপনি যদি সংগঠনে রাখেন, যে কোনো প্রক্রিয়ায় তারা আবার ক্ষমতায় আসবে, সেই জন্য বলছে এদেরকে বাদ দিতে হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় এই দিনের কার্যক্রম। দিনব্যাপী চলে ঈমান আকীদার উপর আলোচনা। এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিদের স্রোত ময়দান প্রাঙ্গণে। রোববার সকাল 9টায় মাওলানা জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাতের সময় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পুলিশ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও রাজপথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে তারা। এর আগে বিকেল 5টায় গুলশান মহখালী লিংক রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখর ছিল এলাকা। মিছিল নিয়ে মহখালী রেলগেট ঘুরে গুলশান 1 নম্বরে গিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় বিকল্প পথে। মিছিল নিয়ে মহখালী রেলগেট ঘুরে গুলশান 1 নম্বরে গিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধে কারণে গুলশান এবং মহখালীর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পোহাতে হয় অনেক। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সরকার যদি আমাদের সাথে এভাবে ব্যবহার করে, তাহলে আমরা আমাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য আমাদের যা যা কর্মসূচি দেওয়া প্রয়োজন আমরা দিয়ে দিই। সরকারি রাষ্ট্র সাইড থেকে কোনো পজিটিভ কোনো মেসেজ আমরা আশা করতেছি। আর আমাদের একটাই দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আশুলিয়ায় কবর থেকে উত্তোলন করা হলো জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের মরদেহ। গত 5 আগস্ট আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। এরপর ময়নাতদন্ত বা সুরতহাল ছাড়াই দাফন করা হয় মরদেহগুলো। পরে নিহতদের স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে ও তদন্তের স্বার্থে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। আমরা চাই এইসব যেগুলো হত্যাকাণ্ড হয়েছে, এগুলো সব, যে কটা হত্যাকাণ্ড হয়েছে সবটির বিচার চাই। আমরা রাত 8:30টার সময় খবর পাই আমার ভাই গুলিবিদ্ধ অবস্থা হয়েছে। তখন আমরা অনেক খোঁজাখুঁজির পরে আশুলিয়া বাইপেলে হাবিব মেডিকেলের সামনে ওরে পাই, ওর বডিটা আমরা পাই। ভিকটিমের যে বাদী অর্থাৎ তার ভাই নিজে এসে লাশ শনাক্ত করেছেন, কবর শনাক্ত করেছেন। এখন সিআরপিসি 174 to 176 এর ধারা অনুযায়ী বিধিবিধান মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বাচন শুধু কমিশনের একার নয়, সবাইকে মিলে এই কাজ করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার চাঁপাইনবাবগঞ্জের নাচল মহিলা কলেজের 3 দশক পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দেন ইসি সানাউল্লাহ। বলেন, সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। প্রতি ফোঁটা রক্তের দাম পরিশোধ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি তরুণ প্রজন্মের কাজ নিয়ে গর্ব প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আমলা ও জনপ্রতিনিধিরা।
তোমরা এই প্রজন্মের লোক, তোমরা একটা আধমরা জাতিকে ঘা মেরে জাগিয়েছো। এর চেয়ে গর্বের জায়গা কোনো জাতির ইতিহাসে খুব কমই আসে। আর এদের মধ্যে থেকে একজন, তার পা এরকম ঝুলানো আছে, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে। একটা পা আমাদেরকে বলছে, স্যার একটা ভালো নির্বাচন দিয়েন, তা না হলে আমার এই পাটা সুস্থ হলে আমি আবার রাস্তায় নামবো। রাজনীতিতে নারীদের হিস্যা বুঝিয়ে দিতে সমাজের প্রতিটি স্তরকে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের অংশ বিষয়ক আলোচনার জাতীয় নাগরিক কমিটির বেশিরভাগ নারী নেতৃত্ব বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে ২৪-এর গণ অভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্দোলন পরবর্তী সময়ে নারীদের নিশ্চুপ হয়ে যাওয়ার বিষয়টি। বক্তারা অভিযোগ করেন, নারীরা রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযোগও নিশ্চয়তা পাচ্ছে না বলেই এমনটি হচ্ছে। তারা নারীদের জন্য সকল ক্ষেত্রে মানুষ হিসেবে অধিকার নিশ্চিতের দাবি জানান। জাতীয় নাগরিক কমিটি ও ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিতে উদ্যোগ নেওয়ার তাগিদ জানানো হয় আলোচনা সভায়। নতুন যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে অবশ্যই আমাদের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা আছে, এই প্রত্যেকটা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশের রাজনীতি করতে হবে। যেভাবে সংরক্ষিত নারী আসন বলে যেভাবে সিলেক্টেড ওয়েতে এদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে করে বাংলাদেশে গত 53 বছরে নারী নেতৃত্ব তৈরি হওয়ার পুরো প্রসেসকে ভুলণ্ঠিত করা হয়েছে। সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর যে সময়টা আসবে, সেই সময়টা তাহলে বাংলাদেশ বলে, বিশ্ব বলে, ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া যাবে না। বিপিএলে ফিক্সিং ইস্যুতে এখন টালমাটাল দেশের ক্রিকেট। তবে ম্যাচ গড়াপেটার বিষয়টা এখনও আছে তদন্তের টেবিলে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ঢালাওভাবে নামসহ খবর প্রকাশিত হয়। আইনের আশ্রয় নেয়ার কথা বলেছেন সন্দেহের তালিকায় থাকা রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়। এদিকে সন্দেহের তালিকায় যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের নামও, কিন্তু সাইফ দোষী বিশ্বাস করতে চায় না তার দল রংপুর রাইডার্স। সারা জীবন সম্মানের জন্য ক্রিকেট খেললাম, এত কষ্ট করে ক্রিকেট খেলি, ন্যাশনাল টিমে চান্স পাই না, কত কষ্ট করে চলি, মানুষজন এরকম নিউজ করে, ভাই খুব কষ্ট পেয়েছি। আপনি তার আইনগত ব্যবস্থা নেবেন? তা তো অবশ্যই ভাই, নিবই তো। এমন আসলে করাটাও ঠিক না, কারণ আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নেই বা আমাদের কাছে কোনো কিছু নেই যেখানে আমরা বলতে পারবো যে ওর উপরে ইনভেস্টিগেশন করা হোক। আওয়ার জব ইজ টু প্রোটেক্ট আওয়ার প্লেয়ার্স, আকসুস জব আর আকুস জব ইজ টু ইনভেস্টিগেট। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। বিপিএলের ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনএসসি থেকে করা হয়েছে সত্য অনুসন্ধান কমিটি। সেই সাথে খেলোয়াড়দের বেতন বকেয়া ইস্যুতেও কথা বলেছেন তিনি। রাজশাহী যদি ক্রিকেটারদের পেমেন্ট বা পরিশোধ না করে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে বিপিএল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি, এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল, এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। ভোলার মেঘনা নদীতে ডাকাতদের গুলিতে এক জেলে নিহত হয়েছে, গুলিবিদ্ধ আরও 2 জেলে। সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভাঙতি খাল ও তালাতলি মধ্যবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন আব্বাস মাঝির নেতৃত্বে 6 জেলের একটি দল নদীতে মাছ ধরতে যায়। এ সময় একদল ডাকাত তাদের উপর দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার জন্য জেলেরা চিৎকার করলে তাদের উপর গুলি করে ডাকাতরা। এতে হাসান নামে এক জেলে প্রাণ হারায়। গুলিবিদ্ধ হয় আব্বাস মাঝি ও কাঞ্চন মাঝি। পরে ডাকাতরা পালিয়ে গেলে জেলেরা তীরে ফিরে এসে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় তদন্তে কাজ করছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ মধু সিটি হাউজিং 2 এর আকিস ফাউন্ডেশন মাদ্রাসার মাঠে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠান চলে বিকেল 5টা পর্যন্ত। এ সময় স্কুলের ধানমন্ডি ও গুলশান শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজওয়ানা আফরোজ স্বর্ণী। ইঞ্জিনিয়ার, তো খেলাধুলা করলে মানে ওরা বলবে কেন ফুটবল খেলতেছো, কোনো ক্যারিয়ার আছে, কোনো এডুকেশন আছে, টাকা পাবা। তো এইসব চিন্তা এটা আমরা চেঞ্জ করতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন TH এর র্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের প্রথম স্থান অর্জন করায় আলোচনা সভা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। শনিবার সকালে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। পরে প্রশাসনিক ভবন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদের শিক্ষার্থীদের নিজ হাতে অঙ্কিত ব্যানার, ফেস্টুন, পেইন্টিং নিয়ে র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। নরসিংদীতে 5 শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 9,000 স্বেচ্ছাসেবীর মিলন মেলা হয়েছে। শনিবার দিনব্যাপী নরসিংদী ড্রিম হলিডে পার্কে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা সহ অনেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবর আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।